আমরা বলছি আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম বিশাল বড় প্রবলেম। হ্যাঁ, ইট ইজ এ ভেরি জেনারেল স্টেটমেন্ট। বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যদিও বিবিএস এর ডাটা নিয়ে অনেক সমস্যা আছে বা হোয়াট এভার, বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যাট দিস মোমেন্ট ইজ লেস দেন 4%। পৃথিবীর অনেক দেশে, অনেক উন্নত দেশে এবং অনেক ডেভেলপিং যারা ভালো গ্রো করছে, ইভেন ভারত বা আমাদের অন্যান্য আশেপাশে যারা আছে, তাদের আনএমপ্লয়মেন্ট সমস্যা আমাদের থেকে বেশি। এটা আমাদের ফার্স্টে রিয়েলাইজ করতে হবে। বাট আমাদের আসলে সমস্যাটা তাহলে কি, আমরা এটা নিয়ে এত কথা বলছি কেন? আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের 2024-এর আন্দোলনটা ট্রিগারই করেছিল আসলে এই বেকারত্ব সমস্যা থেকে। বাট সেজন্য আমি মনে করি আসলে আমাদের বেকারত্ব সমস্যাটাকে ধারাওভাবে না বলে আমাদের যেই জায়গাটার প্রবলেম আছে সেটাকে আসলে আইডেন্টিফাই করা উচিত। আদারওয়াইজ আমরা জীবনেও রাইট সলিউশনের দিকে যাব না। সমস্যাটা আসলে বাংলাদেশের শিক্ষিত আনএমপ্লয়মেন্ট, শিক্ষিত ইয়াং গ্র্যাজুয়েটস যারা আছে তাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা ভয়াবহ রূপে ধারণ করছে। ভয়াবহ বলাটা আসলে আন্ডারস্টেটমেন্ট। আমি শুধু আপনাকে কিছু ডাটা দিই। বাংলাদেশে আজ থেকে যদি 10 বছর আগে চিন্তা করি, 2010 সালে আমরা যারা গ্র্যাজুয়েট হতো বা টার্সিয়ারি যেটা হতো, সেটার আনএমপ্লয়মেন্ট ছিল 4.9%, লেস দেন 5%। সেটা 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে এই গত 2 বছর আগে 2022 সালে 12%। মানে টার্সিয়ারি লেভেলে, মানে যেটা গ্র্যাজুয়েট লেভেলে আনএমপ্লয়মেন্ট 3 গুণ বেড়েছে। আবার দেখেন, আমি যদি যারা নন গ্র্যাজুয়েট যদি বলি, ক্লাস 5 বা ক্লাস মানে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট আগে, ওদের আনএমপ্লয়মেন্ট আগে ছিল 7%, 2010 ছিল 7%, সেটা কমে দাঁড়িয়েছে 4%। ব্যাপারটা আসলে একটু বোঝার ব্যাপার আছে যে যত কম শিক্ষিতদের আনএমপ্লয়মেন্ট কোনো প্রবলেম বাংলাদেশে নেই। হাতেম ভাই এখানে আছে, অনেক সময় আপনার ফ্যাক্টরির লোক পান না, তাই না? মেইন সমস্যা আসলে শিক্ষিতদের নিয়ে। অতএব গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট হ্যাজ ইনক্রিজ অলমোস্ট 3 টাইমস। কেন? আমি যদি বলি হঠাৎ করে কেন, কি এমন হলো? দেশের অর্থনীতি তো মোটামুটি যাই বলি না কেন 5-6% গ্রো করছে। মেইন সমস্যাটা ডিমান্ড সাইডের না, মেইন সমস্যাটা সাপ্লাই সাইডে। উদাহরণ দেই, 2010 সালে আমাদের দেশের টোটাল যে লেবার ফোর্স আছে, প্রতি বছর আমাদের যে লেবার ফোর্স তৈরি হচ্ছে, 2010 সালে আমাদের লেবার ফোর্সের অনলি 3.8% ছিল গ্র্যাজুয়েটস, মানে যারা কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করা। 2024 সালে এসে এটা 10% হয়ে গেছে। মানে যেটা 4%-এর কম ছিল, সেটা 15 বছরে 10%-এর বেশি হয়ে গেছে। এর মেইন কারণ হচ্ছে, আপনি যদি নাম্বার দেখেন, আজ থেকে 15 বছর আগে সারা বছরে 2.5 থেকে 3 লক্ষর মতো গ্র্যাজুয়েট বার হতো। গত বছরে ইউজিসি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী গ্র্যাজুয়েট বার হচ্ছে 7.5 লাখ। প্রবলেমটা দেখেন, সমস্যাটা কিন্তু আসলে তৈরি করেছি আমরাই। উই আর অ্যাকচুয়ালি প্রডিউসিং মাচ হায়ার নাম্বার অফ গ্র্যাজুয়েটস। আমার টোটাল মার্কেটে বছরে 22 লাখের মতো লেবার ফোর্স হয়। তার মধ্যে আমি যদি 7.5 লাখ, মানে প্রায় 1/3 যদি আমি লেবার ফোর্স তৈরি করি, তাহলে তো গ্র্যাজুয়েট তৈরি করি, তাহলে তো এরা আনএমপ্লয়েড থাকবেই। সে হাতেম ভাইরা আছেন গার্মেন্টস সেক্টরে, একটা গার্মেন্টস সেক্টরে আপনি চিন্তা করেন 10,000-20,000 এমপ্লয়ি আছে, তার মধ্যে গ্র্যাজুয়েট কত? ম্যাক্সিমাম 5%, নাকি হাতেম ভাই? মানে 5, আরো কম। বাকিরা তো আসলে সব নন গ্র্যাজুয়েট। উনি তো একটা গ্র্যাজুয়েটকে দিয়ে ওনার মেশিন অপারেট করাবে না বা সুপারভাইজার করাবে না। তো মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের ইকোনমি বাড়তেছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আমাদের ইকোনমি হচ্ছে মাছ একটু এগ্রিকালচার। বাট সেই জায়গাটাতে আমরা মানে গণহারে পাস করাচ্ছি। এবং কি পাস করাচ্ছি? আপনি শিক্ষা দিচ্ছে, এটা আমরা আসলে বেকার প্রডিউস করছি শিক্ষা ব্যবস্থায়। সেটা তো আছে। ব্যবস্থায় এই প্রবলেমটা কিভাবে তাহলে দূর করা পসিবল হবে? আচ্ছা, আমরাও তো, আপনি যদি বললেন সেকেন্ড রাউন্ডে আমরা আলোচনা করবো সলিউশন, আমি এটা বলবো, সলিউশন বলতে পারি, তাই না? আচ্ছা, মেইন হচ্ছে আমাদের এই বছরে মানে প্রবলেম আর হলো সলিউশন। হ্যাঁ, এটা ওকে, ফাইন। মানে আমি যদি প্রবলেমটা হাইলাইট করছিলাম। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যদি জানি যে আমাদের মেইন সমস্যা আসলে আমাদের ওভার সাপ্লাই অফ গ্র্যাজুয়েটস, তাহলে আমাকে খুব সিম্পল, আমার গ্র্যাজুয়েট সাপ্লাই কমাতে হবে। এখন যদি কোনো পলিটিক্যাল পার্টি, এখানে অনেকে আছেন, ওনারা যদি বলে যে বাংলাদেশে এখন 7 লাখ গ্র্যাজুয়েট না হয়ে আমি ইউনিভার্সিটিগুলোরে বন্ধ করে দিব, এখানে 2-3 লাখের বেশি গ্র্যাজুয়েট হওয়া যাবে না, ওরা তো প্রথমেই ভোট পাবে না। এই কথা কেউ বলতে পারবে, বিএনপিও বলতে পারবে না, জামাতও বলতে পারবে না, এনসিপি আরও বলতে পারবে না। তো এখন এই জায়গাটাতে আসলে আমরা একটা সলিউশন দিচ্ছি, মানে প্রপোজ করছি, ফর্মালি সলিউশন দিচ্ছি, যে এই 7 লাখ গ্র্যাজুয়েটের মধ্যে কিন্তু হচ্ছে 4.5 লাখ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসে। ন্যাশনাল ইউনিভার্সিটি মানে এই যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 2200 মতো কলেজ আছে। এই 2200 কলেজে আসলে মানে
পাবলিক ইউনিভার্সিটি যারা, তারা ভালো বলতে পারবে। এখানে আদিব আছে, সাইদ আব্দুল্লাহ আছে, ওরা সব বিসিএস, ওরা ওদেরকে চাকরি দিলেও চাকরি করবে না। সিরিয়াসলি, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি ছেলেপেলেদের চাকরি দিই, ওরা অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্টও করে না, কারণ ওদের জন্য আসলে বিসিএসই হচ্ছে ওদের ধ্যান জ্ঞান। প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেরা সামাও ম্যানেজ করে ফেলে। মেইন সমস্যা হচ্ছে এই এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে 2200 কলেজ আছে, 4.5 লক্ষ লোক বাইর হয় এবং এদের মধ্যে 60-70% বেকার থাকে। মেইন প্রবলেমটা হচ্ছে এদেরকে অত টার্গেট করতে হবে, এদেরকে টার্গেট করে। তো খুব সলিউশন আমরা একটা দিয়েছিলাম যে ওদেরকে যদি বলে যে তুমি গ্র্যাজুয়েট হও না, ও এটা মানবে না, কারণ তার বাবা মা তাকে যে করেই হোক গ্র্যাজুয়েট বানাবে। এটা একটা সোশ্যাল ব্যাপার। আমি গ্র্যাজুয়েট না হলে আমার বিয়ে হয় না, আমি সোসাইটি, আমার গ্রামে গঞ্জে আমার স্ট্যাটাস দেয় না, অতএব সে গ্র্যাজুয়েট হোক। কিন্তু গ্র্যাজুয়েট যে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, সে একটা স্কিল নিয়ে বাইর হোক, সে একটা ড্রাইভিং শিখুক, সে একটা কুকিং শিখুক। তখন যেটা হবে, সে লোকাল মার্কেট এবং বাইরের মার্কেট প্রতি বছর আমরা 12 লক্ষ লোক পাঠাচ্ছি। হিসাব করে দেখেন 90% যায় হচ্ছে সব মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ফেল টাইপের, এবং ওরা ওখানে যে একটা মানবতার জীবন যাপন করে। 7 লাখ যায় হচ্ছে সৌদিতে। বিভিন্ন সময় রিপোর্ট আসতেছে ওদের কোনো চাকরি নাই, একেবারে এখান থেকে 5-7 লাখ টাকা খরচ করে যায়, যাওয়ার পরে তারা এমন কাজ করে যেটা রাস্তাঘাট ক্লিন করার কাজও পায় না। অতএব আমাদেরকে বলতে হবে না আমি সৌদিতে এই টাইপের লোক পাঠাবো না, আমি সৌদিতে যদি পাঠাই আমি গ্র্যাজুয়েট পাঠাবো, কারণ আমার গ্র্যাজুয়েটের মেন সমস্যা। আমার গ্রামে গঞ্জে কিন্তু এগ্রিকালচার লেবার পাওয়া যায় না। তো আমি সৌদিতে এই লোকগুলিকে না পাঠাই, আমি বরঞ্চ গ্রামে গঞ্জে লেবার পাঠাই, আমি হাতেম বাজার ফ্যাক্টরিতে পাঠাই, কারণ ওনাদের তো দরকার আছে। আমার মেইন প্রবলেম হচ্ছে এই গ্র্যাজুয়েটদের নিয়ে। এই গ্র্যাজুয়েটদেরকে আমাদের অন্য কান্ট্রিতে দিতে হবে। জাপান, সাউথ কোরিয়া, ইভেন চায়না, ধরেন ট্রাম্প সাহেব তো এখন মোটামুটি আমেরিকা বন্ধ করে দিয়েছে, বাট আমাদের উই হ্যাভ টু লুক ইস্ট। চায়নাতে হিউজ অ্যামাউন্ট অফ লোক দরকার, স্টুডেন্ট হিসেবে ওদেরকে পাঠান, ওরা ওই মার্কেটে সেটেল করতেছে। গত বছর জাপানে 10,000 লোক গেছে, এটা প্রায় 50% ইনক্রিজ হয়েছে, এবং এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমার স্টুডেন্ট হিসাবে গেছে, এবং দে অ্যাকচুয়ালি আর গেট সেটেলড ইন জাপান আফটার মানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। তো ল্যাঙ্গুয়েজ, আমি আসলে রাজনীতির পয়েন্ট একটা বলি, একটা জিনিস হয়তো আমরা অনেক ক্ষেত্রে এই পলিটিক্যাল ব্যাপারে ডিসকাস হয়তো করবো আজকে। ওয়ান থিং আমি জানি এখানে বিএনপির কেউ আছে কিনা, ওয়ান থিং দ্যাট আই মানে অ্যাপ্লড বিএনপি, পার্টিকুলারলি একটা জিনিস ওনারা নিয়েছে, সেটা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, কম্পালসারি থার্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। আমাদের দেশের এখন প্রায় 10% লোক, 10% 7-8% লোক দেশের বাইরে, এবং দেখেন এদের যারা গেছে তাদের 80% এমন জায়গা আছে যেখানে ইংলিশ পড়ানো হয় না, ইংলিশ চলে না। আপনি ইতালিতে, ফ্রান্সে, মানে ইউরোপের প্রচুর, জার্মানিতে বাংলাদেশি এখন অনেক বাংলাদেশ আছে, কিন্তু তারা কিন্তু ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ শিখে যাচ্ছে না। জাপানে, সাউথ কোরিয়ায়, হ্যাঁ সৌদি আরবে। অতএব এই থার্ড ল্যাঙ্গুয়েজটা মোস্ট প্রবাবলি, তারেক রহমানের কিন্তু একটা স্পিচের মধ্যে আছে, সাইদ আরো ভালো বলতে পারবে, যে থার্ড ল্যাঙ্গুয়েজটা কিন্তু কম্পালসারি চিন্তা করা হচ্ছে, এবং হয়তো বিএনপি ম্যানিফেস্টোর মধ্যেও এটা আসবে। সো আই অ্যাকচুয়ালি থিঙ্ক দ্যাট ইজ এ প্র্যাকটিক্যাল থিং, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদেরকেও আমি বলবো যে এই থার্ড ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে, এবং এটা একেবারে স্কুল লেভেল থেকে করতে হবে। তাহলে আলটিমেটলি তাকে আমি বাইরে পাঠাবোই, তো বাইরে যদি পাঠাই আমি তাকে ইংলিশ শিখাই লাভ কি ভাই? অতএব ইংলিশটা, আমি বলছি না যে ইংলিশ শেখানোর বাদ দিয়ে দেন, বাট ইংরেজি থেকে আমাদের অন্য ল্যাঙ্গুয়েজের ব্যাপারে গুরুত্ব বেশি এখন দেওয়ার সময় আসছে। আমি একটা মনে করি যে যেহেতু মাইগ্রেশন নিয়ে অনেক প্রশ্ন আসছে, আমি জানি অনেকে এই সাজেশন একেবারেই পছন্দ করবে না, কারণ আমরা তো আসলে একটু নিজেরা এলিট, আমরা অনেক সময় বুঝি না যে নন এলিটদের ইস্যু। কারণ আমরা খুব হ্যাপি থাকি যে প্রতি বছর আমার রেমিটেন্স বাড়ছে, উই আর গেটিং আওয়ার রিজার্ভ। আমি মনে করি বাংলাদেশের এখন সময় আসছে লো স্কিল মাইগ্রেশন ব্যান করার জন্য। এই সৌদি আরবে প্রতি বছর আমি 7 লাখ লোক পাঠাবো, তার মধ্যে অর্ধেক লোক মানবতার জীবনযাপন করবে, জমি জমা বিক্রি করে বাইরে যাবে। এইটা বন্ধ করার সময় আসছে। গভর্নমেন্ট শুড অ্যাকচুয়ালি ব্যান এই একেবারে খুব লো লেভেলের স্কিল, একেবারে ক্লিনার টাইপের, এগুলো করে যেতে হলে স্কিল গেইন করে। অ্যাবসলিউটলি। এবং যদি স্কিল থাকে, গভর্নমেন্ট শুধু এনকারেজ করবে না, গভর্নমেন্ট তাকে সাপোর্ট দিবে। আমরা কিন্তু প্রসঙ্গ আসছে যে আমরা, সাইদ আব্দুল্লাহ বললো যে কিছু পলিটিক্যাল পার্টি থেকে আসছে যে আমরা লোন দিব বাইরে যাতে মানে যাওয়ার জন্য। সে যদি বলে আমি জাপান যাব, আমি অস্ট্রেলিয়া যাব, হ্যাঁ, সেই সকল কান্ট্রিতে দরকার হলে সরকার লোন দিবে, 7-8 বছরের একটা লোন ফ্যাসিলিটি দিবে, যাতে সে প্রথম 2 বছর সেটেল করে তারপরে ওটা করে। এবং আমি এটাও বলছি দরকার হলে আমার একটা ছাত্র বা ছাত্রী যদি সে ফরেন এডুকেশন করতে চায়, সে আমি এখন অস্ট্রেলিয়া যাব, আমি এখন জাপানে যাব, আমি এখন সাউথ কোরিয়া যাব, আন্ডারগ্রেড পড়তে যাব, বাংলাদেশ ব্যাংক শুড হ্যাভ এ ফ্যাসিলিটি থ্রু
বিভিন্ন প্রাইভেট ব্যাংকস সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি অ্যাভেল এ লোন ফ্যাসিলিটি। বিদেশে কিন্তু প্রতিটা বিদেশে যারা যারা আমরা ছিলাম সবাই কিন্তু জানি যে বিদেশের পার্টিকুলার আন্ডার গ্র্যাড প্রোগ্রামে স্টুডেন্টরা লোন দিয়েই পড়ে। আমাদের এখানে এমন একটা জায়গা যেখানে আসলে আমরা মানে স্টিল কোম্পানিকে লোন দিচ্ছি, গার্মেন্টস কোম্পানিকে লোন দিচ্ছি, কিন্তু এখানে কাগজে কলমে চালু আছে। না, এটা একেবারেই হয় না। কাগজে কলমেও নাই, অনেক ক্ষেত্রে কাগজে কলমেও নাই আসলে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে মানে দেখেন, মানে আমি যদি একটু ফিলোসফিক্যালি চিন্তা করি, আমাদের সবচেয়ে একটা বড় ইন্ডাস্ট্রি, আপনারাও যেহেতু ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, ব্যাংক বা এই জাতীয়। আর আমাদের আরেকটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, বাংলাদেশের, তারপর ট্রেডিং ইন্ডাস্ট্রি। পুরা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি আমার সাপোর্ট দিচ্ছে হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং। কিন্তু আমার যদি আবার ইকোনমি চিন্তা করেন, আমার ইকোনমির মানে ব্লাড লাইন হচ্ছে আমার মাইগ্রেশন ইন্ডাস্ট্রি। 1.5 কোটি মানুষ বাইরে আছে। হ্যাঁ, ও যদি এখন আমার রেমিটেন্স বন্ধ করে দেয়, বা ও যদি না, একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে আমার এমপ্লয়মেন্টের ব্যাপার আছে। কিন্তু কোনো ব্যাংক তার ব্যালেন্স শিটে দেখবেন না 1 টাকাও সে রেমিটেন্স ইন্ডাস্ট্রিকে দিচ্ছে। সে দিচ্ছে হচ্ছে আমার সবচেয়ে বড় বড় সিক ইন্ডাস্ট্রি এবং যেটা আনপ্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি। বা সবচেয়ে ROI যদি বলেন 100 টাকার সবচেয়ে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সোশ্যাল ইম্প্যাক্ট কি, দ্যাট ইজ বেসিক্যালি মাইগ্রেশন। এটা আমরা সবাই জানি, মুখেই বলি। কিন্তু এই জন্য আমরা সেন্ট্রাল ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রপোজাল দিয়েছি যে আপনারা কাইন্ডলি প্রতিটা ব্যাংকে বলেন যে তুমি যদি তোমার যে পোর্টফোলিওর, তার এখন যেরকম আসে না যে এসএমইদের জন্য এত পোর্টফোলিও এত দিতে হবে, সেরকম মাইগ্রেশন ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য দেয়ার হ্যাজ টু বি প্ল্যান যে আমার 20% অফ মাই লোন পোর্টফোলিও, সে সিটি ব্যাংক হোক, ইস্টার্ন ব্যাংক হোক, জনতা ব্যাংক হোক, সবাইকে হ্যাভ টু বি মানে একটা নির্দিষ্ট পার্ট থাকবে মাইগ্রেশন ইন্ডাস্ট্রি। আর মাইগ্রেশন বলতে আমি কিন্তু রিক্রুটমেন্ট এজেন্টদের কাছে লোন দেওয়া বোঝাচ্ছি না। ইট হ্যাজ টু বি যারা বিদেশে যাবে, যে নিজের এমপ্লয়মেন্ট তৈরি করবে এবং বাইরে থেকে টাকা পাঠাবে। মেনলি একটা বড় সাজেশন হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিকে আমার মাইগ্রেশন ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড করতে হবে, যেটা এখন একেবারেই জিরো। আচ্ছা, ট্রেনিং নিয়ে অনেক কথা হচ্ছে। এই ক্ষেত্রে আমার একটা বড় ব্যাপার আছে। ধরেন আমরা ইভেন বিএনপিও দেখলাম যে জামাতও বললো যে লাখ লাখ 10 লাখ 20 লাখ ফ্রিল্যান্সার ট্রেনিং করবে। আপনাদের পায়ে পড়ি, ফ্রিল্যান্সিং নিয়ে গত 15 বছর সরকার যেই পরিমাণ টাকা নষ্ট করছে, হ্যাঁ, ওই লাইনে যেন ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং ইজ গোয়িং টু বি ডেড, বিকজ এআইটি এর জন্য এখন আগে সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং ছিল একটা লোগো তৈরি করে দেওয়া, ছেলে পেলে কাজ করতো। এখন আপনি জানেন যে 10 সেকেন্ডে একটা লোগো এআই দিয়ে তৈরি করা যায়। অতএব আমাদের গত 15 বছরে আমরা একটা স্টাডি করেছিলাম, 40% ট্রেনিং, সরকারি ব্যয়ের ট্রেনিং, হাজার হাজার কোটি টাকা, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে জাইকা, এডিবি, এভরিওয়ান অ্যাকচুয়ালি গেভ মানি, এবং সরকার নিজস্ব পয়সা লুটপাটের চূড়ান্ত হয়েছে। হ্যাঁ, এই আইটি ট্রেনিং এর নামে। আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের প্রাইভেট সেক্টর, গভর্নমেন্টের যে ইনস্টিটিউশন ক্যাপাবিলিটি আছে, তাদেরকে দিয়ে ভালো লেভেলের ট্রেনিং দেওয়া সম্ভব না। লেটস ফেস ইট। অতএব এই ক্ষেত্রে আমাকে দুটো জিনিস করতে হবে। এই ক্ষেত্রে যেই ট্রেনিংটা আপনি দিবেন, খরচ করবেন, সেই টাকাটা দখল ওই ছেলেটা বা মেয়েটাকে লোন দেন, সে বাজার থেকে ট্রেনিং নেবে। গভর্নমেন্ট যদি ট্রেনিং দিতে চায়, ইট উইল ফেইল। আমরা যে এত কিছু বলতেছি, আমাদের এই ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন ইনস্টিটিউট বলেন, আমরা সবাই কিন্তু বলতেছি কোয়ালিটি পাচ্ছি না, বিকজ উই কান্ট অ্যাকচুয়ালি প্রডিউস কোয়ালিটি। আমাদের ট্রেনিং সিস্টেমটা এত ব্রোকেন যে এটা সম্ভব না। অথচ আমি মনে করি কোনো ছেলে বা মেয়ে যদি চায় যে আমি বিদেশে যাবো, আমি চায়নায় যাবো এই বিষয়ে ট্রেনিং করতে, তাকে লোন দেন। সে চায়নায় যে ট্রেনিংটা করে আসুক 6 মাসে। হ্যাঁ, তারপর দরকার হলে বিদেশি ইউনিভার্সিটি বা ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে অস্ট্রেলিয়া বা অন্যখানে, ওদেরকে আপনি বাংলাদেশে বলেন। বাট এবং বাংলাদেশে আপনি জানেন বিদেশি কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করতে পারে না, কারণ আমাদের এইখানকার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একটা সিন্ডিকেট করে বন্ধ করে রাখছে, সো দ্যাট তাদের যাতে ব্যবসা প্রোটেক্টেড থাকে। আমি মনে করি টাইম হ্যাজ কাম বিদেশি ইউনিভার্সিটিকে, যেমন মালয়েশিয়া দেখবেন, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, ইভেন আপনার কাতারে আমেরিকান সব বড় বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস করছে। বাংলাদেশে আপনি অ্যালাউ করে দেন, এখানে চাইনিজ ইউনিভার্সিটি আসবে, এখানে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আসবে। হ্যাঁ, তো এই জিনিসটা যদি আপনি করেন, দেখবেন আমাদের যে ট্রেনিং এর কোয়ালিটি, কারণ আমি তো শুধু ট্রেনিং এর বাজার দিলে হবে না, কোয়ালিটি এনশিওর করতে হবে। এইটা একটা ব্যাপার। এগ্রিকালচার নিয়ে অনেক কথা হয়েছে। আমি মনে করি ইট ইজ ভেরি গুড সাজেশন যে আমাদের এই যারা কৃষকের ছেলেপেলেরা এখন গ্র্যাজুয়েট হয়ে এগ্রিকালচার করতেছে না এবং বেকার থাকতেছে, সেই জায়গাটাতে আমাদের ওদেরকে মানে সামহাউ দে হ্যাভ টু গো ব্যাক টু দ্য ফিল্ড। এখন তাকে হয়তো একটু মানে মোটিভেট করতে হবে যে ইউ বিকাম অ্যান এন্টারপ্রেনার, বা এবং নতুন টেকনোলজি, যেমন এখন যেমন প্রচুর এআই ইউজ হচ্ছে এগ্রিকালচারে, জিআইএস ইউজ হচ্ছে, স্যাটেলাইটিং ইউজ হচ্ছে, এগুলি কিন্তু আজকালকার পুরান মানে তাদের আগেকার বাবারা করতে পারবেন না। অর্থাৎ তাকে কিন্তু মডার্ন এগ্রিকালচার আনতে হবে। আর একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশে আমরা বলছি ফুড সিকিউরিটি, এখন আসলে একটা সিকিউরিটির বড় সমস্যা। আমার বাংলাদেশে এখনো প্রচুর খালি জায়গা পড়ে আছে যেখানে লেবার পাওয়া যায় না। আমি কেন প্রথমে বললাম কি, আমার লেবার ব্যান
ব্যান করতে হবে লো লেবার, কারণ এই লো লেবারগুলিকে আপনি এগ্রিকালচারে কাজে লাগান, তখন আমার ফুড সিকিউরিটিও বাড়বে এবং এমপ্লয়মেন্টের প্রবলেম তো সলভ হবেই।